Hello Bandura, this is Shamal here. Hope everybody is fine. আজকে স্যাটারডে 26 জুন 2021। সকালবেলায় মাইন্ড ল্যাবে বসে আছি। কদিন ধরে যেটা হচ্ছে আর কি, মাথায় কবিতার ভূত চড়েছে। কবিতার ভূত চড়েছে মানে আজকে কয়েক মাস ধরে এই ভূতটা চড়ে আছে। আমি কতগুলো জিনিসকে রিভিউ করার চেষ্টা করছি আমার মাইন্ড ল্যাবের দিয়ে, যেটা আমার অ্যানালিসিস করছি। আমি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আজকে 1000-2000 বছরের ইতিহাস নিয়ে আমি একটু আলোচনা করছি। সেই ইতিহাসের মধ্যে তোমার ইতিহাস আছে, ইতিহাসের লড়াই আছে, রাজতন্ত্র আছে, গণতন্ত্র আছে, ধনতন্ত্র আছে, ইকোনমিক অ্যাগ্রেশন, ব্রিটিশ রাজ, সব নিয়ে কথা বলছি। আজকে 2-3 বছর 2-3 হাজারের ইতিহাস যেটা আছে সে নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি। তারপরে হিস্ট্রি অ্যান্ড সায়েন্স ডেভেলপমেন্ট, হিস্ট্রি অফ সায়েন্স, হাজার নোবেল লরিয়েটের কথা নিয়ে একটু পড়াশুনো করছি। কারণ এই করোনার জন্য কি হয়েছে, অনেক সময় পাওয়া গেছে নিজের উইজডামকে এক্সারসাইজ করার জন্য, অনেক সময় এসেছে। সেই জন্য কিছু তো করতে হবে, মানে কিছু করার দরকার আছে। সময় কিভাবে কাটাতে হবে সেগুলো একটা ব্যাপার থাকে। তারপরে তোমার আমার এন্টারপ্রিনারশিপের নিয়ে অনেক কথা ছিল, আমার ভিশন ডকুমেন্ট নিয়ে আমি কথা বলেছি। মাঝে বাবা মা মারা যাওয়ার পরে আরও একটু ইমোশনাল হয়ে গেলাম করোনা নিয়ে অনেক ভিডিও। আজকে 2020 থেকে, যখন 20 মার্চে করোনা এলো, তারপর থেকে অনেক ভিডিও আমি আপলোড করেছি, ইন ইংলিশ, ইন বাংলা অর ইন হিন্দি, যেখান থেকে করোনা জিনিসটা কী সেটা নিয়ে বোঝার চেষ্টা করেছি। আমার ব্যক্তিগত মতামত আছে। তারপরে 2021 সালে হঠাৎ মাথায় এলো যে একটা মাইন্ড ল্যাব বলে তৈরি করা। মাইন্ড ল্যাব মানে এই মাথাটাকে ইউজ করার জন্য, মাথার আমরা 1%ও ইউজ করি না, এটাকে ইউজ করার দরকার আছে। নিজের নলেজ উইজডাম দিয়ে ইউজ করার দরকার আছে, প্রত্যেক মানুষেরই করার দরকার আছে। র্যাশনাল থিঙ্কিং, ডায়ালেকটিক্যাল প্রসেস ইউজ করার দরকার আছে। তাহলে এগুলোকে, মাথার যে সূক্ষ্ম চিন্তাগুলো আরও পরিষ্কার হয় বলে আমার মনে হয়। কিছু মিডিল এজে আসার পরে আমার একটা উইজডাম, যেটা প্রত্যেকেরই একটা উইজডাম হয়, আমার নিচের ইয়াং জেনারেশনকে যদি আমার উপদেশ কিছু দেওয়ার নয়, নিজের অভিজ্ঞতাটাকে এক্সপ্লেন করা। অভিজ্ঞতা এক্সপ্লেন করলে তো তুমি কোনো সবজি মার্কেটে বা মাছের মার্কেটে গিয়ে তুমি উপদেশ দিতে পারো না। কিছু মিডিয়া থাকে, মিডিয়া হাউস থাকে, সেখানে লেখার দরকার হয়। সো আই ডোন্ট রাইট ফর any kind of media or any kind of those things, because I am not an intellectual that আমার article there is no time to write also. So my livelihood is not based on that. If I speak, they will be giving me some money, or on that basis my life is not made. I am a technocrat, I am an analyst, I'm a hardcore scientist. I understand science. Even though I am not a scientist, I have my own technology in my own right. I am understanding the science. I have understood the whole world science. বন্ধুরা, সেই কথাগুলো বলার উদ্দেশ্য এটা নয়। আমি অ্যানালিটিক্যাল ওয়েতে অ্যানালিসিস করার কিছু চেষ্টা করছি ওয়ার্ল্ড লিটারেচারকে নিয়ে আসছি। আমি লিটারেচার আমার জীবনের একটা পার্ট। লাস্ট 35 years I am holding my own literature, my poetry আর my poetic thought, যেগুলোকে আমার নিজের কবিতাগুলো, নিজের লেখালেখি করার জন্য আমি not only Indian literature, not on Bengali literature, I am holding all kind of literature, African literature, European literature, তারপরে তোমার ডিফারেন্ট ফিলোসফি, মার্কসিজম, কমিউনিজম। আজকে সকালবেলায় আমার যে জিনিসটার কথাগুলো মনে হয়েছিল, আমি রবীন্দ্রনাথ, সুকান্ত, কাজী নজরুল নিয়ে 2-3টে ভিডিও বানিয়েছিলাম, যে এদের কবিতার মূল্যায়ন কিভাবে করা যাবে। আজকের দিনে এসে একটা মানুষ আজ থেকে 100-150 বছর আগে কিছু লিখে গিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে
আমরা এদেরকে মূল্যায়ন কি করতে পারি, এদের থেকে শিক্ষণীয় কি আছে জীবনের, প্লাস আপনার প্র্যাকটিক্যাল লাইফের কি দরকার আছে, সেগুলো নিয়ে একটু চর্চা করার চেষ্টা করছিলাম, জানার চেষ্টা করছিলাম। আমি রবীন্দ্রনাথ নিয়ে অনেক কথা বলেছি, সুকান্ত নিয়েও আমি আমার অনেক প্রায় 2-2.5 ঘন্টার কথা বলেছি, কাজী নজরুল নিয়ে আমি কথা বলেছি। আজকে একটা মানুষ নিয়ে, কিন্তু আমার জীবনের একটা মানুষ, সেই মানুষটা কিন্তু তার ব্যক্তিগত জীবন, তারপরে তার রিফ্লেকশন ইন লিটারেচারে কীভাবে আছে সেগুলো জানার চেষ্টা করব। হি ইজ নান আদার দেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ আমার কাছে একটা ক্লাউড। ক্লাউড মানে ইটস এ কাইন্ড অফ এ টোটালি ক্লাউড। আজকে আমি ক্যাওস থিওরি পড়ছি, ক্যাওসের মধ্যে আমি সিমেট্রি দেখতে পাই। বাট জীবনানন্দ দাশ, তার লিটারেচারের মধ্যে সিমেট্রি আছে কি না, কোনো জিনিস পাওয়া যাচ্ছে কি না, সেটা নিয়ে আলোচনা করছি। জীবনানন্দ দাস পড়তে খুব ভালো লাগে। ইট ইজ নো ডাউট দ্যাট জীবনানন্দ দাসের কবিতা এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একটা ছোট্ট কবিতা বলে, আমি যেটা জীবনানন্দ দাসকে আমি দেখতে গেলে কাউকে বাদ দেওয়া যাবে না। এ রবীন্দ্রনাথের ও বড় ভক্ত। আমি যদি ইভলিউশন অফ পোয়েট্রি বলি, বেঙ্গলি পোয়েট্রি বলি, আফটার রবীন্দ্রনাথ, দেন কাজী নজরুল ইসলাম, যারা বড় বড় কবির কথা বলছি, তারপরে সুকান্ত ভট্টাচার্য, ওরা কিন্তু রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। জীবনানন্দ দাশ আরও ভিতরে ঢুকছে। হি ইজ টেকেন ওয়ান স্টেপ ডেড ফলোয়ার অফ কাইন্ড অফ রবীন্দ্রনাথ টেগোর, যেটা আমার মনে হয়েছে সেটা আমি করছি। আমি রবীন্দ্রনাথ নিয়ে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার আমি ভিডিও করেছি, আমি জানার চেষ্টা করেছি। আমি গান গাইতে পারি না, তবুও আমি গান গাওয়ার চেষ্টা করেছি। মানে চিন্তা করা যায় না যে গান গাইতে পারে না, সে গান গাওয়ার চেষ্টা করছে। রবীন্দ্র ঘরানা থেকে বেরিয়ে কিছু গানকে গাওয়ার চেষ্টা করেছি, তার মানে জানার চেষ্টা করছি। আমি গান গাইতে পারি না, আমার গান গাওয়ার শখ নেই। আই ডোন্ট লাইক টু মেক দিস ইজ এ প্রফেশন, রাইট? সো আই হ্যাভ এভরি রাইট টু সিং ফিউ লাইন্স। হতে পারে না, ছন্দ ভুল হতে পারে, তার গানের তাল ভুল হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু মনের মধ্যে রবীন্দ্রনাথ যখন থাকবে বা রবীন্দ্রনাথ যখন আছে, গাওয়াই যায়। আমি সেই কথাটা একটা গিয়েছিলাম, যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে ভুলিতে পারিনি, দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে। দুটো লাইন ঠিক আছে, আমি বলেছিলাম রবীন্দ্রনাথের দুটো লাইন গাইলেই পুরো জিনিসটা শেষ হয়ে যায়। যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে ভুলিতে পারিনি, দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে। এখানেই সব গন্ডগোল হয়েছে তার পরের লাইনগুলোতে, যেটা আমি বলেছি, আমার ভিডিওটাকে রেফার করতে পারো। আরেকটা কথায়, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। এটা দুটো লাইন হয়ে গেল। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই। আমার একটু যেন খটকা খটকা লাগছে এখানটাতে। আমি ভাবলাম কবিতাটা হয়তো আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, এটা হবে। তারপরে হয়তো বলবে আরেকটু আরেকটু ব্যাপারগুলো, আরও ব্যাপারটা যখন আমি দেখতে যাচ্ছি যে তোমা ছাড়া আর এই জগতে মোর কেহ নাই, কিছু নাই, তখন আমি বন্ধ করে দিয়েছি। আমি এর আগে বলেছিলাম যে ভিডিওতে আমি এই গানটা গাইবো কি না সেটা একটা সন্দেহ আছে। আমি কিন্তু গাইছি না, আমি এখান পর্যন্ত ব্যাপারটা ঠিক আছে বলে মনে করছি। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। তার পরের লাইনটা গাইতে গেলে আমার মনে হয় ইটস গোয়িং টু ডেস্ট্রয় মাই স্পিরিট অফ লাইফ, মাই জীবন দর্শন যেটাকে বলে,
যেটা নেগেটিভ, যেটা অনেক কিছু জিনিস আছে, যে জিনিসের সত্যতা নেই প্রবাবলি সেই সত্যতাগুলোকে ইমাজিন করে সেগুলোকে ইম্পোজ করার চেষ্টা করছে রবীন্দ্রনাথ। কিন্তু জীবনানন্দ দাশের একটা কবিতা পড়ে আমি বলছি, আমি যেটা বলছি কেন লিঙ্ক করার চেষ্টা করছি, আমার সকালবেলায় মাথাটা খারাপ হয়ে যায়নি যে রবীন্দ্রনাথের গান গাওয়ার জন্য, কিন্তু সেটা খুব সুস্থ মাথাতে আমি যেটা জীবনানন্দ দাশের আলোচনা করতে গিয়ে যেটা একটা কবিতা পড়ে তারপরে পড়ছি, কারণ এই কবিতাগুলো পড়ার দরকার আছে। আমার কাছে আমার রাইট আপটা আছে, আমি সেটা পড়ে শোনাচ্ছি। আকাশ লীনা, জীবনানন্দ দাশ। সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা। নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে, ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে, আরও দূরে, যুবকের সাথে তুমি যেও নাকো আর। কি কথা তাহার সাথে, তার সাথে, আকাশের আড়ালে আকাশ, মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে গেছে। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের উপরে বাতাস, আকাশের উপরে আকাশ। বন্ধুরা, এই কবিতাটা থেকে কি বুঝলে? কিছু বুঝলে? কিছু যদি বুঝতে পারো, যদি রবীন্দ্রনাথের পরে জীবনানন্দ দাস ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ টেগোর, দ্যাট ইজ ওয়ান পার্ট। ইজ এ ডেড ফলোয়ার। যেন আজকের দিনে যাদের নাম বলছি না, আমি পরে কথা বলবো, আজকের দিনে যারা লেখালেখি করছে তারা কিভাবে এদের কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়েছে, কিভাবে ওই জিনিসকে প্রপাগেট করার চেষ্টা করছে, আমি পরে আসবো। যেটা আইডিয়া লেভেলে, যেটা আমার কাছে বেসিক প্রায়োরিটি, তুমি লিটারেচার লেখো, সায়েন্স করো, যাই করো না কেন, তো তার উদ্দেশ্যটা হচ্ছে যে এ গুড পোয়েট, এ গুড সায়েন্টিস্ট অর এ গুড নোভেলিস্ট সমাজের কথা নিশ্চিত বলবে। সমাজ, তুমি যে প্ল্যাটফর্মে থাকো সেগুলো তুমি নিশ্চিত বলবে। তুমি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তুমি দারিদ্রতা, তোমার অনেক কথা, সমাজ পরিবর্তনের কথা যেটা সুকান্ত বলেছে, তার ব্যক্তিগত জীবনে রবীন্দ্রনাথ অনেক কথা বলেছে। রবীন্দ্রনাথ, আমি বারবার বলেছি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে, তোমার কী টাইপের সাফারিংস হচ্ছে। তোমার পেটে এখন খাওয়ার না থাকলে একটা কবিতা বেরোয়, ভরা পেট থাকলে এক টাইপের কবিতা বেরোয়, একটা জায়গায় একটা ভালো মানুষের সামনে বসলে তোমার কবিতা বেরোয়, একটা ভালো নারী থাকলে তার কাছে, নারীটা ছেড়ে চলে গেলে তার থেকে একটা ভালো কবিতা বেরোয়। এই জিনিসগুলো আছে, সেগুলো কবিতার মধ্যে তো রিফ্লেক্ট হয়, সায়েন্সের মধ্যে রিফ্লেক্ট হয় না। সায়েন্সে তুমি যদি একটা ল্যাবে রিসার্চ করো, তোমার কাছ থেকে যদি একটা তোমার বন্ধু ছেড়েও চলে যায়, কিন্তু সেটা সায়েন্সের ফর্মুলাতে তোমার চেঞ্জ হবে না। তুমি কিন্তু 4 দিন টেস্ট টিউবটা ঘাঁটাঘাঁটি করবে না, কিন্তু ঠিক তোমার যদি এক্সপেরিমেন্ট করার থাকে, পাবলিকেশন করার থাকে, ইউ আর গোয়িং টু ডু ইট, বিকজ সায়েন্স ইজ নট গোয়িং টু চেঞ্জ, or it is not going to change the dimension of the science, because of science is based on certain facts, certain ideas, some dialectical thought process, some chaos theory. It is based on certain সিদ্ধান্তের উপরে থাকে। কিন্তু তোমার প্রসেসার, যেটা মাথার মধ্যে যেগুলো থাকে, যে মানুষ যখন কবিতা লেখে, লট অফ অ্যাডিশনাল থিংস কামস টু দ্য পিকচার। আমরা অনেক কবিকে অনেক দিন ধরে সমাজে অনেক কাল ধরে মনে রাখি। একটা হচ্ছে যারা পিওর লিটারেচার, যারা নেচার, সোসাইটি, ট্রান্সফরমেশন নিয়ে কথা বলে, তাদের কোনো ইলিউশন থাকে না। আরেকটা জিনিস হচ্ছে যারা ইলিউশন ভালোবাসে। এখন কথাটা হচ্ছে যে কে কি ভালোবাসে। একটা হচ্ছে যে রিয়েলিটির কথা যখন বলা হয়, রিয়েলিটি, দের ইজ এ সোসাইটি, দের ইজ এ নেচার, অ্যান্ড ইট ইজ ট্রান্সফর্মিং, রাইট, থ্রু ইভলিউশন। তুমি যদি একটা প্রসেস বলো, এটা একটা প্রসেসে যেতে গেলে তোমার ফিলোসফি
একটা পজিটিভ ডাইরেকশনের ইভলিউশন, নেগেটিভ ইভলিউশন জেনারেলি আমরা এক্সপেক্ট করি না। ইফ এভরিথিং ইজ ফাইন, ইট গোজ ইন প্রপার ডাইরেকশন, সেখানে একটা থাকতে পারে। আরেকটা হচ্ছে যে সমাজের মধ্যে যেগুলো হয়, তোমার ব্যক্তিগত মনের ব্যক্তিগত দুঃখ দ্বন্দ্বের মধ্যে তুমি তখন একটা কনফ্লিক্ট জোনে চলে যাও, তোমার ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হয়ে যায়। এটা হয় না বাফার সলিউশন জেনারেলি, তুমি পিএইচ বেড়ে যায়, পিএইচ কম হয়ে যায়। তো ব্যাপারগুলো থাকে, দ্যাট ডিপেন্ডস অন হাউ মাচ অ্যাসিড অর হাউ মাচ অ্যালকালি ইউ আর পুটিং ইন হুইচ জোন দিস ইজ গোয়িং। আদারওয়াইজ তোমার একটা সলিউশনের মধ্যে তোমার নিউট্রাল লেভেলে আসতে বেশিক্ষণ সময় লাগে না। তুমি একটু বাফার সলিউশনকে চিন্তা করলে ব্যাপারটা পরিষ্কার বোঝা যায় যে ব্যাপারটা কী হয়, অ্যাসিডিক জোনে আছে, অ্যালকালি জোনে। মাইন্ডটাও সেমনিভাবে ওটা নিউট্রাল জোনে আসবে কীভাবে, তুমি যদি তোমার অ্যানালিটিক্যাল থট প্রসেস, যেখান থেকে কবিরা কিন্তু বেরিয়ে আসতে পারেনি। কবিরা যখন দুঃখ পেয়ে যায়, দুঃখবাদী জিনিস লিখতে পায় সারা জীবন। কেউ একটা কবি সারা জীবন দুঃখের মধ্যে থাকলো, তো সারা জীবন দুঃখ, নিরাশার কবি, সেই নিরাশাটা কিন্তু তার লিটারেচারের মধ্যে পুরো রিফ্লেক্ট করছে। আমি যেটা বলতে চাইছি, এই কবিতাটার মধ্যে সুরঞ্জনাকে কি চেয়েছে জীবনানন্দ দাশ, আমি জানি না। ক্যারেক্টার জীবনানন্দ দাশ আকাশলীলাতে ক্যারেক্টার তৈরি করে এটা পড়ার পরে একটা পাঠক হিসেবে আমি কি নেব। তুমি কারোর সাথে, তোমার XYZ-এর সাথে তুমি কথা বলছো, তুমি হতে পারে কেউ চলে যেতে পারে, থাকতেও পারে, সে আরও কারোর সাথে কথা বলতে পারে বা কিছু করতে পারে। তুমি ইটস এ বেসিক্যালি মেটেরিয়ালিস্টিক ওয়েতে ব্যাপারগুলো দেখা হচ্ছে। তুমি আমার ছাড়া তুমি কার সাথেও কথা বলতে পারো না। তারপরে বলছে তুমি ঘাস হয়ে গেছো, মানে তোমার ফ্রাস্ট্রেশন লেভেল, তুমি ঘাস। রঞ্জনা তুমি আজ ঘাস, মানে কি ঘাস বলতে গেলে তুমি সবার, মানে তোমার কাছ থেকে ছেড়ে চলে গেল, সবার হয়ে গেল। তাই তো সেই কথাটাই বলছে, তোমার হৃদয়ে আজ ঘাস, বাতাসের উপর বাতাস, আকাশের উপর আকাশ। এই কবিতাগুলো আমার পড়তে ভালো লাগে, কিন্তু কবিতাটা পড়তে গেলে তোমার, ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি গেট ইন টু প্রফেশনালিজম যদি দেখানো যায়, কবিতা পড়ে ভুলে যাও। I told that I am a kind of an analyst. I want to get into the deeper of this thing to understand the meaning of those literary meaning, so that আমার ব্যক্তিগত জীবনে আমি যদি অ্যালাউ করতে চাই, probably it is going to affect me. That is what I was trying to, because I'm not worried about who is thinking what, because your life is different, whether you want to have a sadistic way of thinking, all those things, because I personally feel যেটা পজিটিভিটির দরকার আছে, that positivity is good when you recite a poetry, your all those things, your knowledge and wisdom door will be more exposed. That is what I feel, rather than getting into very kind of a depressed or individualistic poetry. Friends, I'm going to talk about something else which is more interesting about Jibanananda Das. Jibanananda Das, if I talk about Jibanananda Das, his entire life was totally a kind of a conflict zone, conflict in that sense that. So বন্ধুরা, আমি জীবনানন্দ দাশ নিয়ে কথা বলছিলাম। আমার কথা বলার আর জীবনানন্দ দাশকে নিয়ে আলোচনা করার অনেকগুলো উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছিল। সমাজ পরিকাঠামোতে রবীন্দ্রনাথের যেমন ভূমিকা ছিল, জীবনানন্দ তারপরে এসেছে। জীবনানন্দ সমাজকে কিভাবে দেখেছে, সমাজ গঠনের ক্ষেত্রে জীবনানন্দ দাশের কতটা ভূমিকা আছে, সে নিয়েও আমার কিছুটা জানার আছে। এই ভিডিওটা অনেক লম্বা হবে। তো আমি আমার ব্যক্তিগত জীবনেও যেমন কিছু কবিতা লিখেছি, কবিতাকে দিয়ে সমাজকে জানার চেষ্টা করেছি, নেচার, সোসাইটি, ট্রান্সফরমেশন, মেনি ওয়েজ, যেগুলো কবিতার মধ্যে স্বাভাবিকভাবে রিফ্লেক্ট হয়। সমসাময়িক ঘটনা, ইতিহাসের পাতা থেকে কিছু জিনিস নিয়ে কবিতা লেখা, অনেক কিছু
জিনিসের উপর আমি লেখার চেষ্টা করেছি, আবার ব্যক্তিগত বায়োলজিক্যাল সায়েন্সের উপরে লেখার চেষ্টা করেছি। আমি জীবনানন্দ দাশ দিয়ে যখন আলোচনা করছি, তার জীবন দর্শনের উপরে কবিতার কতটা ইম্প্যাক্ট আছে সেই জিনিসগুলো, যেগুলো হচ্ছে ডাইরেক্টলি তার ব্যক্তিগত জীবনের ভালো লাগা, তার ব্যক্তিগত জীবনে কে কী করছে সেই হিসেবে ডাইরেক্টলি কবিতার মধ্যে তার রিফ্লেকশন আসে, সেটা জীবনানন্দের মধ্যে অনেকটা প্রকট। আমি জীবনানন্দকে অ্যানালিসিস করার চেষ্টা করেছি, সরি, এতদিনের অ্যানালিসিসে আমার মনে হয়েছে জীবনানন্দ তার থট প্রসেসগুলোকে একটা জায়গায় চ্যানেলাইজ করতে পেরেছে, যেগুলো বিস্তৃতি অনেক ভেরিয়েশন নিয়ে আসতে পারেননি। ভেরিয়েশন তার শব্দ ভাণ্ডারের মধ্যে অনেক লিমিটেড, শব্দ যেটা সেম শব্দের অনেক জায়গায় রিপিটিশন আছে আমার মনে হয়েছে। থট প্রসেসেরও মধ্যে সেই দুঃখবাদ ও নৈরাশ্যবাদটাকে করার চেষ্টা করেছে। কবিতাগুলো হয়তো পড়তে ভালো লাগে, কিন্তু কবিতাগুলো যদি একটু মিনিং নেওয়া যায় কিন্তু অনেকটা ডিপ্রেশন জোনে যাওয়া যায়। ভাই, আমি এই এপিসোডে আমি জীবনানন্দের একটি কবিতা পড়ে শোনাবো, প্লাস আমার একটা কবিতা আমি পাঠ করব। এটা অনেকটা বড় ভিডিও হবে আমার, তাই আমি কিছু পার্টে করার চেষ্টা করেছি। মেবি 2 ঘন্টারও যদি ভিডিও হয় একসাথে ওটা আপলোড করব। কেউ যদি জানার চেষ্টা করে জীবনানন্দ দাশকে, তার লাইফ বায়োগ্রাফি কিছুটা জানার দরকার আছে বলে মনে হয়। আমি বেশি না বলে জীবনানন্দের দাশের একটা ভালো কবিতা যেটাকে বলা হয় ক্যাম্পে, সেই কবিতাটা একটু পড়ে শোনার চেষ্টা করেছি। কবিতাটা মনের মধ্যে নেই। ছোটোবেলায় এগুলো কবিতা আবৃত্তি করে শোনা যেত। আজ 30 বছর পরে, 32 বছর পরে মাথায় এগুলো আর নেই। কিছু কিছু ওয়ার্ড হয়তো মনে আছে, পুরো কবিতাটা তাই আমি পড়ে শোনাচ্ছি। ক্যাম্পে। এখানে বনের কাছে ক্যাম্পে আমি ফেলিয়াছি সারা রাত দক্ষিণ বাতাস, আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি, কাহারে সে ডাক। কোথাও হরিণ আজ হয়েছে শিকার, বনের ভিতর আজ শিকারীরা আসিয়াছে, আমিও তাদের ঘ্রাণ পাই যেন। ওইখানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আর আসে নাকো বসন্তের রাতে। চারিদিকে বনের বিস্ময়, চৈত্রের বাতাস, জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন, ঘাই মৃগী সারা রাত ডাকে। কোথাও অনেক বনে যেইখানে জ্যোৎস্না আর নাই, পুরুষ হরিণ সব শুনিতেছে শব্দ, তাহারা পেতেছে টের, আসিতেছে তার দিকে। আজ এই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে, তাহার হৃদয়ের বন। বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে জ্যোৎস্নায়, পিপাসায় সান্ত্বনায় অঘ্রাণে আস্বাদে। কোথাও বাঘের পাড়া বনে আজ নেই, আর যেন মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নেই। সন্দেহের আবছাওয়া নাই কিছু, কেবল পিপাসা আছে, রোমহর্ষ আছে। কবিতাটা now it is describing very monotonous way of each and everything. ক্যাম্পে গেছেন, ক্যাম্পে থেকে এগুলো একটা হরিণের জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছে। তারপরে যেটা উনি বলছেন, লালসা আকাঙ্ক্ষা স্বাদ প্রেম স্বপ্ন স্ফুট হয়ে উঠিতেছে সব দিকে, আজ এই বসন্তের রাতে এইখানে আমার নকটার্ন। একে একে হরিণেরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে, জলের শব্দ পিছে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে।
দাঁতেরা নখের কথা ভুলে গিয়ে তাদের বনের কাছে ওই সুন্দরী গাছের নিচে জ্যোৎস্নায়। তারপরে উনি আবার কিছুটা যাওয়ার পরে উনি বলছেন, হরিণেরা আসিতেছে, তাদের পেতেছি আমি ঢের, অনেক পায়ের শব্দ শোনা যায়, ঘাই মৃগী ডাকিতেছে জ্যোৎস্নায়, ঘুমাতে পারি না আর শুয়ে শুয়ে থেকে বন্দুকের শব্দ শুনি। তারপরে কিছু দূরে গিয়ে যেটা বলছেন যে আমার হৃদয় এক পুরুষ হরিণ পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে চোখের জল চমকের সব পিছে ফেলে রেখে তোমারে কি চায় নাই ধরা দিতে, তোমার বুকের প্রেম এই মৃত মৃগদের মতো, যখন ধুলোর রক্তে মিশে গেছে এই হরিণীর মতো তুমি বেঁচেছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে, কোনো এক বসন্তের রাতে। তুমিও কাহার কাছে শিখেছিলে মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পড়ে থাকি বিয়োগের মরণের মুখে এসে পড়ে এই মৃত। এগুলো যেটা হরিণীর মতো শিকারের মেটেরিয়ালিস্টিক জিনিস নিয়ে কথা বলছে, যে শিকার করছে, শিকারের দৃষ্টিভঙ্গি সেটা কি না সেটা বোঝাই যায় কবিতা দিয়ে উনি সেটা কি বলতে চাইছেন। তারপরে একটা জায়গায় বলছেন, দোলনার শব্দ শুনি ঘাই মৃগী ডেকে যায়, আমার হৃদয়ের ঘুম আসে না কো একা একা শুয়ে থেকে, বন্দুকের শব্দ তবু চুপে চুপে ভুলে যেতে হয়, ক্যাম্পের বিছানার রাত তার জন্য অন্য কথা বলে। তো জীবনানন্দ দাশের লাস্টে যেটা বলতে চাইছেন, বিছানায় শুয়ে থেকে শুকাতেছে তাদেরও হৃদয়, কথা ভেবে ভেবে এই ব্যথা এই প্রেম সব দিকে রয়ে গেছে কোথাও ফড়িং কিটে মানুষের বুকের ভিতর, আমাদের সবের জীবনে বসন্তের জ্যোৎস্নায় এই মৃত মৃগদের মতো আমরা সবাই। এই ক্যাম্পের যে ব্যাপারটা, ক্যাম্প ইজ এ পার্ট অফ এ লাইফ জার্নি, সেখানে অনেক কিছু জিনিসকে কোরিলেট করার চেষ্টা করছে কবিতাটা, সেলফ এক্সপ্লেনেটরি, সেগুলোকে নিয়ে খুব ক্রিটিক্যালি অ্যানালিসিস করারও আমার নেই, এটা পরিষ্কার ডাইরেক্ট কবিতা হিসাবে পড়ে বলে মনে হয়। আমি সেই হিসেবে আমি একটা কবিতা আমি পড়ে শোনাবো, কয়েকটা লাইন আমার নিজের কবিতার বই থেকে লেখা, সেটাও রিলেটেড টু এই টাইপেরই। আমি ছোটোবেলায় কবিতা লিখেছিলাম, কবিতার নাম পার্থেনিয়াম। কবিতাটা শিল্পীর চোখে ঘুম নেই থেকে নেওয়া। আমি যখন এমএসসি ফার্স্ট ইয়ারে পড়েছিলাম তার এই কবিতাটি লেখা। পার্থেনিয়াম একটা পয়জনাস প্ল্যান্ট আমি বলেছি, সেই হিসেবে লেখা। তার কী কী ইম্প্যাক্ট আছে সেই হিসেবে অ্যানালিসিস করার জন্য। পার্থেনিয়াম। আজকাল কি যেমন কেবল নৈশব্দ বোধ করি, চোখ মেলালে চারিদিক কেমন স্বপ্নভঙ্গের মতো মনে হয়, সকালবেলায় যে শিশুটি রোজ গোলাপ হাতে দাঁড়াতো তার হাতে আজ পার্থেনিয়াম। কত গাছের নাম তো এমনি হয়, অ্যানাকার্ডিয়াম, ক্যালোট্রপিস, আরও কত কি, তবু এই শব্দ আমাকে তাড়িয়ে বেড়ায়। কখনো স্বপ্নে হারিয়ে গেছি রূপকথার দেশে,
সেখানে লাল গোলাপের মেলা, সেখানেও সেই শিশু, সেই পার্থেনিয়াম। বুকের উপর হাত রাখলেই একটা তীরের ফলা এসে বিদ্ধ করে হৃৎপিণ্ড। বুলেটের আঘাতে হাত থেকে নখ খসে পড়ে দেবদারু জঙ্গলের বুলেট বৃদ্ধ পাখি। পার্থেনিয়াম আজ বাতাসে হাত গুটিয়ে বসে আছে। মাটির উপর হাত রাখলেই একটা চাপা উত্তেজনা, একটা বিষাক্ত কালো মেঘ ঘনিয়ে এসেছে চারদিকে। দক্ষিণ বাতাসে এই শব্দ আমাকে পিছু ডাকে। মধ্যরাতের পেঁচা তখনও ডাকেনি। পেছন থেকে কে যেন ডাকলো, অনিমেষ, ভালো আছো? ঘর থেকে সোজা দৌড়ে বাথরুমে এলাম। আয়নায় মুখ রেখে নিজেকে চেনার চেষ্টা করলাম। কাঁচটা কেমন যেন ঝাপসা। অন্ধকার আরও গভীর হলো। অবিন্যস্ত চুলগুলো মুখের উপর জটলা পাকাচ্ছে। আয়নায় স্পষ্ট দেখতে পেলাম সেই শিশু, সেই পার্থেনিয়াম তখনও মুখ বের করে হাসছে। আয়নায় স্পষ্ট দেখতে পেলাম সেই শিশু, সেই পার্থেনিয়াম তখনও মুখ বের করে হাসছে। Thank you so much for listening this poetry. And this poetry is written a plant called Parthenium, a poisonous plant, which came through the escape route came from America. So 1955-56 যখন ইন্ডিয়াতে বাইরের কান্ট্রি থেকে ফুড আসতো তখন ওটা গমের সাথে চলে আসে, পার্থেনিয়াম সিড হিসেবে, ছোটো ছোটো সিড। কোয়ারেন্টাইন ল হচ্ছে যে ওটা থেকে যেমন ওগুলো শিপেতে আসতো, তারপরে পার্থেনিয়াম ধীরে ধীরে স্প্রেড করতে শুরু করে। পার্থেনিয়াম ইজ এ ভেরি পয়জনাস প্ল্যান্ট, অ্যালার্জিক আছে ওর মধ্যে, ও স্পোর্টগুলো স্প্রেড করে, ওগুলো অ্যালার্জি করে, অ্যাস্থমা হয়, অনেক রকমের ডিজিজ, যেটা এটা তুমি একটা বায়োলজিক্যাল স্পোরগুলো একটা পলিউটেন্ট হিসাবে কাজ করে, সেটা অনেকেই জানে। ওর উপরে অনেক রিসার্চ হয়েছে। যখন স্টুডেন্ট ছিলাম এই পার্থেনিয়াম আমার ক্যাম্পাসে ছিল, তার উপরে এই কবিতাটা লেখা। তো এই কবিতাটা আমার খুব ভালো লাগে। এর মধ্যে অনেক নতুন নতুন বায়োলজিক্যাল শব্দ আছে, যেমন ইউক্যালিপটাস, অ্যানাকার্ডিয়াম, ক্যালোট্রপিস, এগুলো নতুন নতুন শব্দ। এগুলোকে আমি অনেক বায়োলজিক্যাল নিউ টার্মিনোলজি যেটা কবিতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। আমি আমার গ্র্যাজুয়ালি কিছু কবিতা পড়লে কিন্তু এগুলো বোঝা যায়। বন্ধুরা, আমি জীবনানন্দ দাশ নিয়ে কথা বলছি, আমার কবিতা নিয়ে কথা বলছি না। মাঝে মাঝে আমার মনে হয় যে নেচার নিয়ে যখন কথা হয়, আমিও কয়েকটা কবিতা লেখার চেষ্টা করেছি, সেগুলোকে পড়া, নিজের মনের সান্ত্বনা দেওয়া, আর কিছুই নয়। যে কবিতাগুলো পড়লে ভালো লাগে যেগুলো, সেই হিসেবে আমি পার্থেনিয়াম কবিতাটা পড়লাম। পরে আরও কিছু কবিতা আছে পড়ার জন্য, আমি সবাইকে ধন্যবাদ জানাই। পরে আমার ভিডিওগুলো এগুলো আছে, অ্যানালিসিসগুলো কেউ যদি ইচ্ছে থাকে দেখার চেষ্টা করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।